ভৈরব গড়গড়ি ছিলেন তান্ত্রিক। আমাদের বাড়ির কাছেই দুখানা ঘর ভাড়া নিয়ে বাস করতেন। সারা দিন এবং গভীর রাত পর্যন্ত তিনি তার পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকতেন। বেশি লোকের সঙ্গে তার মেলামেশা ছিল না। তবে কি কারণে জানি না, আমার দিকে তিনি কিঞ্চিত আকৃষ্ট ছিলেন। মাঝে মাঝে সময় পেলে আমার বাড়িতে এসে গল্প সল্প করে যেতেন। ভৈরবের বয়স 50-এর কাছাকাছি, রং কালো, দেহ শীর্ণ, কিন্তু অতি দীর্ঘ। তার চেহারার ভেতরে সবচেয়ে আগে নজরে পড়ে চোখ দুটো। মনে হতো কোটরের ভেতর থেকে যে দুটো তীক্ষ্ণ চোখ উঁকি মারছে, তারা যেন ভৈরবের নিজের চোখ নয়। কেন এমন হতো জানি না, কিন্তু মনে হতো অমন রহস্যময় চোখ আমি আর কোনো মানুষের দেখিনি। খবর পেলাম হঠাৎ ভৈরব মারা পড়েছে। আমি ডাক্তার, খবর পেয়েই দেখতে গেলাম। পরীক্ষা করে বুঝলাম হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার ফলেই তার মৃত্যু হয়েছে। তিনি চোখ খুলেই মারা পড়েছেন। সেই দুটি অদ্ভুত চোখ। এখন তারা স্থির বটে, কিন্তু এখনো তেমনই রহস্যময়। স্থিরতা ছাড়া তাদের মধ্যে মৃত্যুর আর কোনো লক্ষণ ছিল না। ভৈরবের আত্মীয় স্বজন কেউ নেই। তিনি একেবারেই একলা থাকতেন। কাজেই শবদাহের ব্যবস্থা করতে হলো পাড়ার লোকদের। সন্ধ্যার সময় জন কয়েক লোক ভৈরবের বাসায় গিয়ে হাজির হলাম। যে ঘরে ভৈরবের দেহ ছিল, তার দরজায় আমি নিজের হাতে তালা বন্ধ করে গিয়েছিলাম। এখন গিয়ে দেখি দরজা খোলা, তালাটা পড়ে রয়েছে মেঝের উপরে। চোর টোর এসেছিল নাকি? তাড়াতাড়ি ঘরে ঢুকে আরো হতভম্ব হয়ে গেলাম। এই একটু আগে আমি নিজে চৌকির উপরে যে মৃতদেহটা পরীক্ষা করে গিয়েছি, সেটা আর সেখানে নেই। ঘরে বাইরে চারিদিকে অনেক খোঁজাখুঁজি করা হলো, মরা পাওয়া গেল না। মরা কিন্তু বেঁচে উঠে ভিতর থেকে বাইরে তালা খুলে বেরিয়ে যায়নি। তবে কেউ লাশ চুরি করেছে? সম্ভব, কিন্তু মরা চুরি করে কার লাভ, সেটা আন্দাজ করা গেল না। ব্যাপারটা নিয়ে আমাদের ছোট শহরটি কিছুদিনের জন্য সরগরম হয়ে উঠল। তারপর ভৈরবের কথা আমরা একেবারেই ভুলে গেলাম। 3 বছর পরের কথা। দেশে আবার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নানা লোকের হাঁস, মুরগি, ছাগল, বেড়াল, কুকুর, এমনকি গরু মহিষ পর্যন্ত চুরি যেতে লাগলো। পুলিশে খবর দিয়েও কোনো কিনারা হলো না। কারা চুরি করে এবং এত জন্তু জানোয়ার লুকিয়েই বা রাখে কোথায়, কেউ তা আবিষ্কার করতে পারল না। গৃহস্থরা জ্বালাতন হয়ে উঠল। গরু, মহিষ প্রভৃতি যেমন মূল্যবান জন্তু, বিড়াল ও দেশি কুকুরও যে অদৃশ্য হচ্ছে, এই বা কি রকম রহস্য? বিড়াল কুকুর নিয়ে চোর করবেটা কি? অনেক মাথা খাটিয়েও এই অদ্ভুত নির্বুদ্ধিতারও অর্থ বুঝতে পারলাম না। সেদিন একটু বেশি রাত পর্যন্ত বসে বই পড়ছিলাম। বাইরে ক্ষীণ চাঁদের অস্পষ্ট আলো। বাগান থেকে শোনা যাচ্ছে একটা বিড়ালের ম্যাও ম্যাও ডাক। খানিক পরেই বিড়ালটা হঠাৎ খুব জোরে আর্তনাদ করেই একেবারে চুপ মেরে গেল। চোরের উৎপাতে মনটা সন্দিগ্ধ হয়েই ছিল। কোথাও ছায়া নড়লেই চোর দেখি। বিড়ালটার তীব্র চিৎকারে চমকে বাইরের দিকে তাকিয়ে মনে হলো একটা মূর্তি দৌড়ে ঝুপসি বটগাছটার তলায় গিয়ে অন্ধকারে গা ঢাকা দিল।
ওই কি চোর, নইলে পালাবে কেন? তাড়াতাড়ি ঘরের কোণ থেকে একগাছা লাঠি তুলে নিয়ে আমিও বাইরে বেরিয়ে বটগাছটার দিকে ছুটে গেলাম। এতদিন পরে বোধহয় চোরকে হাতে নাতে পেয়েছি। বটগাছের তলায় ঘুটঘুটে অন্ধকার, এক জায়গায় কি যেন চকচক করছে, চোরের চোখ নাকি? হাঁকলাম, এই কে কে তুমি ওখানে? সাড়া নেই। কিন্তু চোখই হোক আর যাই হোক, আরো বেশি যেন চকচক করে উঠল। লাঠিগাছা বাগিয়ে ধরে সাবধানে এগোতে লাগলাম। তখনই শুনলাম হিংস্র বন্য জন্তুর মতন কণ্ঠে কার একটা ক্রুদ্ধ গর্জন। কে যেন বলে উঠল, আরে গিও না ডাক্তার, শিগগিরই চলে যাও। কে 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 তুমি? আমি ক্ষুধার্ত, আমার অন্য পরিচয় নেই। তুমি আলোয় বেরিয়ে এসো, বেরিয়ে এসো আলোয়, আমি তোমাকে দেখতে চাই। আমাকে দেখার চেষ্টা করো না, আমি হচ্ছি সাক্ষাৎ মৃত্যু। পালিয়ে যাও ডাক্তার, পালিয়ে যাও। আর শোনো, রাতে আর কখনো বাইরে বেরিও না, ভয় পাবে, বিপদে পড়বে। কি আবার ভয় দেখানো হচ্ছে? দাঁড়াও দাঁড়াও, তোমার চালাকি বার করছি। আমার উচ্চ চিৎকারে চারদিক থেকে লোক ছুটে এলো। সকলের মুখেই এক প্রশ্ন, ব্যাপারটা কি? আরে আরে চোর ধরেছি, ওইখানে লুকিয়ে আছে। সকলের চারদিক থেকে গাছটাকে ঘিরে ফেলল। আলো এলো, কিন্তু গাছের তলায় কেউ নেই। কেবল দূর থেকে ভেসে এলো বিকট ও সুদীর্ঘ অট্টহাসির শব্দ। সে হাসিও যেন ক্ষুধার্ত, শুনে শিউরে উঠতে হয়। কে এই লোক? চোর না আর কেউ? ও যা বলল তার অর্থই বা কি? ও ক্ষুধার্ত বলে আত্মপরিচয় দিল কেন? আর আমাকে রাতে পথে বেরুতে মানাই বা করলো কেন? এমন নানান প্রশ্ন মনের ভিতর ঘুরে বেড়াতে লাগলো। আবার সব নতুন কাণ্ড। জন্তু চুরি বন্ধ হলো না, তার উপরে মানুষও অদৃশ্য হতে লাগলো। 1 মাসের মধ্যে 5 জন মানুষ অদৃশ্য হয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই তারা রাতে বাইরে বেরিয়ে আর বাড়িতে আসেনি। আগেই বলেছি, আমাদের ছোট শহরে অসাধারণ ঘটনা ঘটে না। এই নতুন কাণ্ডের জন্য দিকে দিকে জাগলো বিষম বিস্ময় ও ভীষণ আতঙ্কের সাড়া। শহরের পথে পথে সারা রাত ঘুরে বেড়াতে লাগলো দলে দলে পাহারাওয়ালা। সন্ধ্যা হলেই গৃহস্থরা বাড়ির দরজা বন্ধ করে বসে থাকে। দলে ভারী না হলে কেউ আর পথে পা বাড়াতে ভরসা করে না। সূর্য অস্ত গেলেই সব দোকানে তালা পড়ে। অবশেষে একদিন একটা অদৃশ্য মানুষের মৃতদেহের খানিকটা পাওয়া গেল। তার দেহের উপর অংশটা শেয়াল বা অন্য কোনো জানোয়ারে খেয়ে গেছে। কেমন করে সে মারা পড়ল তা কেউ আন্দাজ করতে পারল না। তাহলে যারা অদৃশ্য হয়েছে তাদের সবাই মারা পড়েছে ওই হত্যাকারীর হাতে? কিন্তু অমন অকারণ নরহত্যার কারণ কি?
যাদের পাওয়া যাচ্ছে না তাদের প্রত্যেকেই নিম্ন শ্রেণীর গরিব লোক। টাকার লোভে কেউ তাদের খুন করেনি, তাদের শত্রু আছে এমন প্রমাণও পাওয়া গেল না। কে এই মহা নির্দয় খুনি যে কেবল হত্যার আনন্দে হত্যা করে? আমি ডাক্তার মানুষ, রাতে প্রায় আমাকে রোগী দেখতে যেতে হয়। তবে বেশি দূর যেতে হলে সঙ্গে আজকাল লোক নেই। আজ বাড়ির কাছেই একটা কলেরার রোগীকে দেখতে যেতে হলো। বেশি দূর নয়, মিনিট 7-8 পথ। একলাই ফিরছি, চাঁদনি রাত। এতক্ষণ চারিধার ধপধপ করছিল, কিন্তু হঠাৎ মেঘ এসে গ্রাস করলো চাঁদকে। বাতাসের জোর কমেই বাড়ছে, বৃষ্টি আসতে আর দেরি নেই। তাড়াতাড়ি পা চালিয়ে দিলাম, হাতে নিলাম টর্চ। এমন অন্ধকার হবে জানলে একলা আসতাম না। ভালোই ভালোই এখন বাড়ি ফিরতে পারলেই বাঁচি। পথ একেবারে নির্জন। মফস্বলের এই শহরে চাঁদনি রাতে পথে আলো দেবার ব্যবস্থা নেই, মাঝে মাঝে টর্চ জ্বালতে হচ্ছে। পথ একটা ছোট মাঠে গিয়ে পড়েছে। ওই মাঠ পেরোলেই আমাদের পাড়া। মাঠের মাঝখানে একটা পুকুর, তারপরে গোটা কয়েক গাছ। সেখানে এসেই মনটা ছ্যাঁত করে উঠল। মনে পড়ল অজানা হত্যাকারীর কথা। গাছের ডাল পাতায় বাতাসের শব্দ শুনেও চমকে চমকে উঠতে লাগলাম। আমি বারবার লক্ষ্য করে দেখেছি, রাতে খোলা জায়গায় ভয় হয় না, কিন্তু যেখানে থাকে জঙ্গল বা গাছপালা, রাতের বিভীষিকা যেন সেখানে গিয়েই বাসা বাঁধে। গাছে গাছে শোনা যায় যেন অশরীরীদের কানাকানি। আধারে আবছায়ায় চলতে থাকে যেন ইহলোকের বিরুদ্ধে পরলোকের ষড়যন্ত্র। মেঘলা রাত, অন্ধ পৃথিবী, জনশূন্য মাঠ। আচম্বিতে বিরক্ত কণ্ঠস্বর শুনলাম, ডাক্তার, ডাক্তার, আবার তুমি রাতে বেরিয়েছ? কি? ক্ষুধার্ত, ক্ষুধার্ত, দারুণ ক্ষুধা আমার। মাংস চাই, হাড় চাই, রক্ত চাই। দিতে পারবে তুমি? পারবে না, পারবে না। ভয়াবহ সেই হাসি, ভয়ানক সেই কণ্ঠস্বর। কি পাগল? এই কি মানুষ খুন করে? যেন বোবা হয়ে গেলাম। ভয় নেই ডাক্তার, আমি তোমার শত্রু নই। তাই তো বারবার তোমাকে সাবধান করে দিচ্ছি, রাতে বেরিও না, বেরিও না ডাক্তার। কি জানি যদি আমার ক্ষুধা জাগে, আমার যা বিশ্বগ্রাসী ক্ষুধা। শিগগিরই পালাও, শিগগিরই পালাও ডাক্তার। আতঙ্কের মধ্যেও মনে জাগলো বিষম কৌতূহল। টর্চের সুইচ টিপে দিলাম। হে ভগবান, এ কি বিভীষিকার মূর্তি! গাছতলায় হাঁটু গেড়ে বসে আছে এ যে সেই তান্ত্রিক ভৈরব গড়গড়ি। 3 বছর আগে আমাদেরই সামনে যে মারা পড়েছে এবং যার মরা খুঁজে পাওয়া যায়নি। ভৈরবের মুখময় রক্ত, তার সামনেই মাটির উপরে পড়ে রয়েছে রক্তাক্ত মৃতদেহ। প্রচন্ড গর্জন করে ভৈরব এক লাফ মেরে টর্চের আলোক রেখার বাইরে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে শুনলাম দ্রুত পদশব্দ। আমিও ঝড়ের বেগে ছুটলাম মাঠের উপর দিয়ে বাড়ির দিকে।
ম্যালেরিয়ার মতো ছ্যাঁচড়া অসুখ পৃথিবীতে আর কিছু আছে কি? আমার তো মনে হয় না। সেদিন শখ করে ঢাকুরিয়ার লেক দেখতে গিয়েছিলাম সন্ধ্যার একটু আগে। হঠাৎ কাঁপুনি দিয়ে জ্বর এলো। সে কি যে সে জ্বর, যে সে কাঁপুনি! না পারি দাঁড়াতে, না পারি বসতে, একেবারে ঘাসের ওপর শুয়ে পড়লুম। আর পাচ্ছি না, কি শীত! ঘাসের ওপরটাতেই একটু শুয়ে পড়ি। চাদরটা মাথা থেকে একটু মুড়ি দিই। কি ঠান্ডা, কি ঠান্ডা! পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে কেমন যেন আচ্ছন্নের মতো হয়ে রইলুম। সেইভাবে কতক্ষণ ছিলাম ভগবান জানেন। তবে একবার চাদরের ভেতর থেকে চোখ মেলে উঁকি মেরে দেখলাম চারিদিকে গাঢ় অন্ধকারের মেলা বসেছে। কোথাও জনমানবের সাড়া নেই। বুকটা ছ্যাঁত করে উঠল। কোথায় বাগবাজারে আমার বাড়ি, আর কোথায় পড়ে আছি আমি একলা। গুন্ডারা গলায় ছুরি বসাতে পারে, সাপে কামড়াতে পারে, বিনা চিকিৎসায় প্রাণ পাখি ফুরুক করে পালিয়েও যেতে পারে। বাড়ির লোক এতক্ষণ হয়তো ভেবেই সারা হচ্ছে, না আর তো এখানে একা থাকা চলে না, যেমন করেই হোক আমাকে আজ বাড়ি যেতে হবে। অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। গায়ের ভিতর দিয়ে তখন যেন আগুনের ঝলক ছুটছে। চোখের সামনে দিয়ে যেন রাশি রাশি সর্ষে ফুল নাচতে নাচতে একবার আধার সাগরে ডুব দিচ্ছে, আর একবার ভেসে ভেসে উঠছে। প্রতিবার পা ফেলি আর মনে হয় এই বুঝি আমি দড়াম করে পড়ে গেলাম। তবুও থামলাম না, মাতালের মতো টলতে টলতে এগিয়ে চললাম। রাত ঝাঁ ঝাঁ করছে। সেই রাতে আমি প্রথম বুঝতে পারলাম পৃথিবী কত বেশি স্তব্ধ হতে পারে। শহরের হট্টগোলে রাগ হয় বটে, কিন্তু এই স্তব্ধতাও সহ্য করা অসম্ভব। একটা ব্যাঙ কি একটা পাহারাওয়ালার নাক পর্যন্ত ডাকছে না। গাছের পাতায় বাতাসের একটু নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। সারি সারি কোম্পানির আলোর থামগুলো নীরবে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে যেন থমথমে অন্ধকারকে দেখে চলেছে, দেখেই চলেছে। তিমির তুলির প্রলেপ মাখানো গাছপালার ফাঁকে ফাঁকে বাড়ির পর বাড়ি দেখা যাচ্ছে বটে, কিন্তু তারাও যেন প্রেতপুরীর মতন নিস্তব্ধ। তাদের ভিতর থেকে একটা ঘুম ভাঙা খোকার কান্নার আওয়াজ পর্যন্ত জেগে উঠছে না। কে যেন আজ নিদ্রার মন্ত্র পড়ে সমস্ত জগৎকে বোবা করে দিয়ে গেছে। জ্বরের ঘোরে চলেছি তো চলেছি। এই নিঃশব্দ পল্লী ছেড়ে শহরের শব্দের রাজ্যে গিয়ে পড়ার জন্যে প্রাণ যেন আনচান করতে লাগলো। তবু এ পথ যেন আজ শেষ হবে না, কালও শেষ হবে না। আমাকে যেন কোনো অভিশপ্ত আত্মার মতন চলতে হবে অনন্তকাল ধরে। এক বেচারা ইহুদির গল্প পড়েছিলাম, কার সাপে তাকে নাকি অনন্তকাল ধরে সারা বিশ্বে ছোটাছুটি করে বেড়াতে হয়েছিল। আমারও তাই হলো নাকি? মাথাটা একবার নাড়া দিয়ে ভাবলাম, দূর ছাই, এসব কি উদ্ভট কথা ভাবছি? জ্বরে আমার মাথা খারাপ হয়ে গেল নাকি?
মাঝে মাঝে এক একটা মাঠ যেন এক একটা অন্ধকারের মায়া সরোবর। সেখান দিয়ে যেন অন্ধকারের ঢেউ বইছে, অন্ধকারের স্রোত ছুটে আসছে আমাকে গ্রাস করবার জন্যে। অন্ধকারের তরঙ্গের ভেতরে গাছগুলোকে দেখাচ্ছে যেন বড় বড় দৈত্য দানবের মতো। পথিকের হৃৎপিণ্ড ছিঁড়ে খাবার জন্যে তারা যেন ওঁত পেতে প্রস্তুত হয়ে আছে। কান্না ভরা কনকনে বাতাস এসে চুপি চুপি যেন আমার কানে কানে বলে যাচ্ছে, ওহে ওহে নিঝুম রাতের অজানা মানুষ, এই মৃত্যুপুরীর ভিতর দিয়ে কোথায় চলেছ তুমি? আমার কথা শোনো, ভূত প্রেতেরা একে একে জেগে উঠছে। এই বেলা প্রাণ নিয়ে পালিয়ে যাও, পালিয়ে যাও। আরো খানিক অগ্রসর হয়ে মনে হলো পৃথিবীর সমস্ত শব্দ এসে আমার দুই পায়ের দুই জুতোর ভিতরে আশ্রয় নিয়েছে। প্রত্যেকবার পা ফেলি আর সেই শব্দগুলো জুতোর ভেতর থেকে ছলকে ছলকে উঠে রাজপথের উপর যেন আছাড় খেয়ে পড়ে আমাকে চমকে চমকে তুলছে। শব্দ শুনতে চাই, নিজের পায়ের শব্দও পাচ্ছি, কিন্তু কেন জানি না সে শব্দ শুনে শুনে মন আমার খুশি হবে কি আরো বেশি নেতিয়ে পড়তে লাগলো। সে যেন রাজপথে ঘুমন্ত কোনো অশরীরী প্রেতাত্মার চিৎকার। আমার পদাঘাতে সে যন্ত্রণায় গজরে গজরে উঠছে। এতক্ষণ পরে রসা রোডের মোড়ে এসে পড়েছি। স্বস্তির নিঃশ্বাস ফেলে ট্রামওয়ের একটা লোহার থামে হেলান দিয়ে খানিকক্ষণ জিরিয়ে নিলাম। এখানটাও তেমনই নির্জন, তেমনই নিস্তব্ধ হলেও আমার মনে যেন খানিক আরাম এলো। এই তো ট্রামের রাস্তা, এই পথ ধরে সিধে গেলেই যত মাইল দূরেই থাক আমাদের পাড়া বাগবাজার যাওয়া কোনো অসুবিধার নয়। খানিক দূর এগোতে পারলেই লোকজনের সাড়া পাওয়া যাবে। আর ট্রাম বাস বন্ধ হলেও ট্যাক্সি মেলাও তো অসম্ভব নয়। তখন জ্বরে আমার চোখ ছলছল করছে, কান ভোঁ ভোঁ করছে, আর মাথা ঘুরছে ভোঁ ভোঁ করে। বারবার ইচ্ছে হতে লাগলো পথের উপরে লম্বা হয়ে শুয়ে পড়ার জন্যে। কেবল বাপ মায়ের বিষণ্ণ মুখের কথা ভেবে মনের সেই ইচ্ছা দমন করলাম অনেক কষ্টে। নিজে নিজেই বললাম, মন তুমি শান্ত হও, এই পথের শেষেই আছে তোমার বাড়ি, তোমার আত্মীয় স্বজন, তোমার নরম তুলতুলে বিছানা। কোন রকমে চোখ বুঝে এই পথটুকু পার হতে পারলেই ব্যাস, সকল কষ্ট সকল ভাবনার অবসান। হঠাৎ দূর থেকে একটা শব্দ জেগে উঠে চারদিকের নিস্তব্ধতার মুখে যেন ভাষা দিল। ঘর 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 করে একটা বাজ ডাকার মতন শব্দ আমার দিকেই এগিয়ে আসছে। তারপরেই শুনলাম ভেপুর আওয়াজ। ট্যাক্সি না বাস? আহ্লাদে চাঙ্গা হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পথের দিকে তাকিয়ে রইলাম। তারপরেই দেখা গেল নিচে দুটো আর উপরে একটা আলো। তিনটে আলো দেখেই বুঝলাম ট্যাক্সি নয়, বাস আসছে। তাহলে জ্বরের ধমকে আমি ভুল বুঝেছিলাম। বাস যখন চলছে তখন রাত খুব বেশি হয়নি। কিন্তু আশ্চর্য, এর মধ্যে এই অঞ্চলটা এমন ভয়ানক নিস্তব্ধ হয়ে পড়ে। বাবা, আমার কলকাতার গোলমাল বেঁচে থাক, এই অঞ্চলে আবার ভদ্রলোক বাস করে। কিন্তু বাসের আলো অত বেশি জ্বলছে কেন? সামনে সারা পথে সে যেন আগুনের ঢেউ বইয়ে ছুটে আসছে। আর এই নিরালা পথে অত ভেপু বাজাবার দরকারই বা কি? এই অঞ্চলে সন্ধ্যের পরেই ঘুম কাতুরে লোকগুলোর কানে যে তালা ধরে যাবে। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে ধুলোয় ধুলোয় পথ অন্ধকার করে একখানা রাঙা টকটকে মস্ত বড় বাস আমার কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল।
এবং সঙ্গে সঙ্গে একজন তীব্র তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল, ধর্মতলা ধর্মতলা ধর্মতলা, ওয়েলেসলি ওয়েলেসলি, শ্যামবাজার, উঠুন উঠুন উঠুন, ধর্মতলা ধর্মতলা ধর্মতলা। আমি তাড়াতাড়ি বাসে উঠে একখানা গদি মোড়া আসনের উপর গিয়ে ধপ করে বসে পড়লাম। হোক শ্যামবাজারের বাস, এই স্তব্ধ মরার মুল্লুক থেকে এখান থেকে তো সরে পড়ি। শ্যামবাজার থেকে বাগবাজার পায়ে হেঁটে যেতে এমন বিশেষ দেরি লাগবে না। কিন্তু কেন জানি না, বাসের ভিতর ঢুকেই আমার মনে হলো আমি যেন এক জগৎ ছেড়ে আর এক অচেনা জগতের ভিতরে প্রবেশ করলাম। বাস ছুটছে, তার ভেবুও বাজছে। এত বেগে বাস ছুটছে, তার জানালাগুলো সব খোলা রয়েছে, অথচ বাইরের থেকে বাতাসের একটুখানি ঝলকও আমার গায়ে লাগছে না। ভারী অবাক হয়ে গেলাম আমি। আমার জ্বর কি এতই বেশি উঠেছে যে দেহের অনুভব করার ক্ষমতাটুকু আর নেই? পথ তেমন নির্জন আর নিঃশ্বাস, কিন্তু বাতাসও কি আজ ঘুমিয়ে পড়েছে? আমার খালি মনে হতে লাগলো দম বন্ধ হয়ে সারা পৃথিবী যেন আজ মারা পড়েছে। তার কোথাও আর জীবনের লক্ষণ নেই। বেঁচে আছি খালি আমি ও এই বাসের ড্রাইভার আর কন্ডাক্টর। আমরা তিনজন ছাড়া বাসের ভেতরে কোনো আরোহী ছিল না। থাকবেই বা কেন? এত রাতে কার ঘাড়ে ভূত চাপবে যে বাসে চড়ে বেড়াতে বেরোবে? বাসের ভেপু বাজছে তো বাজছে, বাজছে তো বাজছে, কান ঝালাপালা হয়ে গেল। কন্ডাক্টরের দিকে ফিরে বিরক্ত স্বরে বললাম, আরে ভাই, এই ড্রাইভারকে একটু বারণ করো না। আরে পথে লোকজন কেউ নেই, এত হর্ন বাজানোর কি আছে? হ্যাঁ? লোকটা শিখ, মস্ত বড় লম্বা দেহ, মস্ত বড় দাড়ি। সে কালা আর বোবার মতো আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, আরে ভাই শুনছো? আরে হর্ন দিতে বারণ করো, আরে রাস্তা তো ফাঁকা। সে তবুও জবাব দিল না, ড্রাইভারকে হর্ন থামাতেও বলল না। লোকটা কি সত্যি সত্যি কালা আর বোবা নাকি? কিন্তু না, তাই বা কি করে হবে? এই খানিক আগেই তো সে ধর্মতলা, ওয়েলেসলি, শ্যামবাজার বলে চেঁচিয়ে পাড়ামাত করছিল। সে বোধহয় আমার কথা জবাব দিতে চায় না। এরা কি ভেবেছে যে এদের ভেপুর আওয়াজে সারা শহরের ঘুম ভেঙে যাবে, আর তাহলে সবাই বিছানা থেকে লাফিয়ে পড়ে ছুটে এসে বাসের প্যাসেঞ্জার হয়ে বসবে? কিন্তু শহর জাগবার কোনো লক্ষণ প্রকাশ পেল না। পথের আশেপাশের নেড়ি কুকুরগুলো আরাম করে কুণ্ডলি পাকিয়ে শুয়ে শুয়ে ঘুমোচ্ছিল। কিন্তু এই বাসের সাড়া পেয়ে তারা তাড়াতাড়ি উঠে ল্যাজ পেটের তলায় ঢুকিয়ে পালাতে লাগলো, মহা ভয়ে কেউ কেউ করে কাঁদতে কাঁদতে। আজকে বাইরের জীবে সাড়া পাওয়া যাচ্ছে কেবল ওই কুকুরগুলোর কাছ থেকে, কিন্তু তারাও দেখা দিয়ে অদৃশ্য হচ্ছে। কুকুরগুলো আমাদের বাস দেখে পালাচ্ছে কেন? মনের ভেতর কেবল এই প্রশ্ন জাগতে লাগলো, কেন কেন কেন? কন্ডাক্টর কেন আমার কথা জবাব দিচ্ছে না? কেন ড্রাইভার ক্রমাগত ভেপু বাজিয়ে যাচ্ছে কেন? কন্ডাক্টরের দিকে ফিরে বললাম, ভাই এদিকে এসো, তোমার ভাড়ার পয়সা নিয়ে যাও। সে মস্ত একখানা কালো হাত বাড়ালো। ভাড়া দিয়ে টিকিট নেবার সময় আমার হাতে তার হাতের ছোঁয়া লাগলো। উফ! অমনি মনে হলো কে যেন একখানা তীক্ষ্ণ বরফের ছুরি দিয়ে আমার হাত খ্যাচ করে খোঁচা মারল। জ্যান্ত মানুষের হাত এমন ঠান্ডা কনকনে হয়? আশ্চর্য হয়ে তার মুখের দিকে তাকালাম। তার লম্বা চুল আর দাড়ি গোফের জঙ্গলে ভরা মুখখানা বাসি মরার মতো স্থির। তার চোখেও পলক পড়ছে না, তার চোখ যেন পাথরে গড়া।
আমার বুকটা গুড়গুড় করতে লাগলো। আজকের শহরের এই নির্জনতা, পৃথিবীর এই নিস্তব্ধতা, বাতাসেরই অভাব, ভাড়াটে বাসের এই ভেঁপুর আওয়াজ, কন্ডাক্টরের এই উদাসীন মূর্তি, সমস্তই যেন রহস্যময়, অস্বাভাবিক। কি কুক্ষণেই যে আজ বাড়ির বাইরে পা দিয়েছিলাম। যতবার ফিরে তাকাই ততবার কন্ডাক্টরের সেই মরার মতো স্থির মুখ আর পলকহারা পাথুরে দৃষ্টি চোখে পড়ে। কেমন একটা অমানসিক ভাবে আমার মনটা ছেয়ে গেল। আর সহ্য করতে পারছিলাম না। সামনের বেঞ্চের উপরে দুই হাতের ভিতরে মাথা রেখে চোখ মুড়ে আমি চুপ করে বসে রইলাম। ভাবলাম শ্যামবাজারে পৌঁছবার আগে আর মাথা তুলে চাইব না, কিন্তু মাথা তুলতে হলো, আবার চোখ খুলতেও হলো। আধ ঘন্টারও বেশি সময় কেটে গেছে। গাড়িও না থেমে ক্রমাগত ছুটছে। এখনো শ্যামবাজার এলো না কেন? মুখ তুলে জানালা দিয়ে মুখ বাড়িয়ে আমার আর বিস্ময়ের সীমা রইল না। শ্যামবাজার তো অনেক দূরের কথা, গাড়ি এখনো ভবানীপুরেই আসেনি, অথচ গাড়ি এত বেগে ছুটছে যে পথের দুপাশের বাড়িগুলো তীরের মতন পিছনে সরে সরে যাচ্ছে। এও কি সম্ভব? হতভম্বের মতন মুখ ফিরিয়ে দেখি গাড়ির ভেতরে 10-12 জন লোক বসে রয়েছে। নিজের চোখকেও আমি আর বিশ্বাস করতে পারলাম না। আমি হলপ করে বলতে পারি, এতক্ষণের ভিতরে গাড়ি একবারও থামেনি। তাহলে কোথা থেকে এলো এরা, আর কখন এরা গাড়িতে উঠলো? একে একে সকলের মুখের দিকে তাকিয়ে দেখলাম সব মুখ মরার মতন স্থির, নির্বিকার। সব চোখের পাথুরে দৃষ্টি আড়ষ্ট হয়ে আছে। কে যেন শ্মশান থেকে কয়েকটা মৃতদেহ তুলে নিয়ে এসে বেঞ্চের ওপর সারি সারি করে বসিয়ে দিয়ে গেছে। তাদের ভিতরে বাঙালি আছে, খোট্টা আছে, সাহেব আছে, কিন্তু তারা সবাই চেয়ে আছে আমার দিকে। সে চাউনিতে কোনো ভাবের আমেজ নেই। সে চাউনি যেন চাউনি নয়, অথচ সে চাউনি দেখলেই গা ছমছম করে, দেহের রক্ত ঠান্ডা হয়ে যায়। তাদের চাউনি যেন চোখের ভিতর দিয়ে আসছে না, আসছে আলোকের ওপার থেকে, অন্ধকারের আত্মার ভেতর থেকে, যে দেশে জ্যান্ত মানুষ নেই সেই দেশ থেকে। ভাবহীন অথচ ভয়ানক তাদের সেই চাউনি। আরেক আশ্চর্য ব্যাপার এই যে গাড়ির ঝাঁকুনিতেও তাদের কারোর দেহ একটুও নড়ছে না। গাড়ির ভেতরে বসেও তাদের দেহ যেন গাড়িকে না ছুঁয়ে শূন্যে বিরাজ করছে। মনে হতে লাগলো আমার অজ্ঞাত সারে যেমন হঠাৎ তারা গাড়ির ভিতরে উড়ে এসে জুড়ে বসেছে, তেমনি হঠাৎ তারা আবার হাওয়া হয়ে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে পারে আমার অজান্তে। যেন তারা ছায়ার কায়াহীন অঞ্চল, দেখা দেয় না, ধরা দেয় না। তাদের দেখা যায় না, ধরা যায় না। আমার সভয় দৃষ্টি আবার পথের দিকে ফিরে নিলাম। গাড়ি তেমনি হেঁচকি তোলা আওয়াজের মতন ভেঁপুর শব্দ করতে করতে তীর বেগে ছুটছে, কিন্তু তখনও ভবানীপুর আসেনি। আমি শ্যামবাজার না সোজা জমালয়ের দিকে চলেছি? কি এক দুঃসহ অজানা টানে অস্থির হয়ে চোখ আবার গাড়ির ভিতরে ফেরালাম। গাড়িতে ইতিমধ্যে লোকের সংখ্যা আরো বেড়ে উঠেছে। তারাও স্থির চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। সমস্ত গাড়ির ভেতরে একটা মোটকা গন্ধ ভেসে ভেসে বেড়াচ্ছে, যেন বাসি মরার গন্ধ। হাসপাতালের মরার ঘরে গিয়ে আমি একবার এই রকম গন্ধই পেয়েছিলাম। আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল, বুকের কাছটা শিউরে শিউরে উঠতে লাগলো। আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি? আর থাকতে না পেরে চেঁচিয়ে উঠে বললাম, এই কন্ডাক্টর, গাড়ি বাঁধো, আমি এখনই নেমে যাব। কন্ডাক্টর কোনো সাড়া দিল না।
গাড়ি থামাবার চেষ্টাও করলো না। আমি আবার বললাম, কিন্তু কোনো ফল হলো না। রেগে দাঁড়িয়ে উঠে কন্ডাক্টরের দেহ ধরে আমি নাড়া দিতে গেলাম, কিন্তু তাকে ছুঁতেও পারলাম না। কোথায় গেল, কোথায় গেল? চোখের সামনে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু তাকে স্পর্শ করতে পারছি না। সে দেহ যেন হাওয়া দিয়ে তৈরি। হঠাৎ গাড়ির সব লোক একসঙ্গে অট্টহাস্য শুরু করে দিল। সে অদ্ভুত বিভৎস হাসি আসছে যেন অনেক দূর থেকে, অনেক আকাশ ভেদ করে, অনেক সমুদ্র পাহাড় প্রান্তর পার হয়ে, অনেক নরকের অন্ধকারে ডুব দিয়ে। অথচ তার আওয়াজ এত স্পষ্ট যে আমার কান ফেটে যাবার মতন হলো। আমি পাগলের মতন চিৎকার করে বললাম, গাড়ি থামাও, গাড়ি থামাও, জলদি গাড়ি থামাও, ড্রাইভার, ড্রাইভার, এই গাড়ি ড্রাইভার, থামাও, 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 গাড়ি থামাও। গাড়ি থামানো ঘন্টার দড়ি ধরে আমি ঘন ঘন নাড়তে থাকলাম। ড্রাইভার এতক্ষণ পরে আমার দিকে মুখ ফেরালো। সে মুখে এক তিলও মাংস নেই, সে মুখে সাদা ধবধবে হাড়ের মুখ, নাক আর চোখের জায়গায় তিন তিনটে গর্ত, দু ঠোঁটের জায়গায় দুসারি দাঁত বেরিয়ে আছে। এতক্ষণ তবে এই পোশাক পরা কঙ্কালটাই গাড়ি চালিয়ে আসছে। গাড়ির ভেতরে অট্টহাসির আওয়াজ আরো বেড়ে উঠল, আর সইতে পারলাম না। সেই ভীষণ অট্টহাসি শুনতে শুনতে আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান হলে দেখলাম নিজের ঘরের বিছানায় শুয়ে আছি। আমার চারপাশে বসে মা, বাবা, ভাই আর বোনেরা। শুনলাম আমি নাকি রসা রোডের ফুটপাথের উপরে জ্বরের ঘোরে বেহুশ হয়ে শুয়েছিলাম। কালকের রাতের বিভীষিকার কথা সকলকে বললাম। বাবা বললেন, সব বাজে কথা। জ্বরের ঝোঁকে লেকের ধার থেকে রসা রোড পর্যন্ত এসে তুমি বেহুশ হয়ে পড়েছিলে, তারপর ওই সব খেয়াল দেখেছ। কিন্তু আমার মন বলতে লাগলো, না, আমি যা দেখেছি তা খেয়াল নয়, খেয়াল নয়।